আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আরো একটা ইংরেজি ক্লাস নিয়ে। এর আগে আমরা গত শনিবারে ঠিক সন্ধ্যে 6টার সময় ইংরেজির একটা ক্লাস নিয়েছিলাম। তোমাদের ইংরেজির টোটাল যে বিষয়গুলো, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কোথায় কিভাবে শুরু করবে, কিভাবে শুরু করলে ভালো কিছু করা যায় ইংরেজিতে, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের রুটিন অনুযায়ী ইংরেজি দ্বিতীয় ক্লাস, এটাও ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে হবে। মানে ইংরেজি দ্বিতীয় পত্র যে আমরা শুরু করতেছি, এরপরে ক্লাসটা আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইংরেজি ফার্স্ট পেপারের উপরে নিব। আর 2022 ব্যাচের মতো 2023 ব্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানবিক এবং বাণিজ্য বিভাগের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ডেইলি ক্লাস নিয়ে, পাশাপাশি ক্লাসের পাশাপাশি পরীক্ষা নিয়ে, এমসিকিউ সলভ ক্লাস নিয়ে তোমাদের সবগুলো চিন্তা দূর করতে। কারণ এই যে একাডেমিক লেভেলের স্টুডেন্ট আছে, এইচএসসি চরম লেভেলের পড়াচোর, মানে এতটাও আমি পড়াচোর দেখছি এইচএসসি লেভেলে যে পরীক্ষার আগের রাতে বলে এবার গদ্যগুলো পড়ান দেখে দেখে। মানে গদ্যটা একটা গদ্য, ধরো অপরিচিতা গল্প, ওটা ও যে বই দেখে দেখে পড়বে এতটা তার মধ্যে ধৈর্য নাই। ওইটা আমাদেরকে দেখে দেখে পড়াই দিতে হবে, ও শুধু শুনবে, দিয়ে কালকে পরীক্ষা দিতে যেতে হবে। তো আমি জানি যে এইচএসসি লেভেলের স্টুডেন্টরা কত রকমের মানে পড়াচোর হয়, এটা আমি ভালো করে জানি। এটা যেহেতু আমি নিজেও এইচএসসি পার করে আসি, তো ব্যক্তিগতভাবে এটা বলতে চাই যে তুমি যদি আমার ক্লাস করো, মানে আমার ক্লাসগুলো করো, কে কি ভাবে আমাকে নিয়ে, কে কি জানে আমি জানি না, অন্ততপক্ষে যারা আমার ক্লাস আগে করছে তারা জানে এই বিষয়টা। তুমি যদি আমার ক্লাস করো তাহলে মানে প্রমিস করতেছি এটা যে এই ক্লাস করার পরে এই টপিকগুলো নিয়ে তোমাকে আর কোনোদিন অন্য কোনো বই বা অন্য কোনো গাইড বা অন্য কোনো টিচার বা স্যার বা ভাইয়ার কাছে পড়তে হবে না। অন্ততপক্ষে আমার এই ক্লাস করার পরে, যেটা আমি যে টপিকই পড়াই, ধরো আজকে যদি আমি পার্টস অফ স্পিচ পড়াই বা নাউন পড়াই, তো এই টপিকটা আর অন্য কোনো দিন ইউনিভার্সিটি অ্যাডমিশনও এটা নিয়ে সমস্যা হবে না। পাশাপাশি আমি যখন একটা ফার্স্ট পেপার পড়াবো, ধরো ফার্স্ট পেপারে আমি নেলসন ম্যান্ডেলা পড়াচ্ছি, ইনশাআল্লাহ ওই ক্লাস করার পরে নেলসন ম্যান্ডেলা পড়ার পরে ওইটার সম্পর্কে ফাইনাল পরীক্ষাতেও যদি কোশ্চেন আসে, আজকে একবার মানে যেদিন পড়াবো সেদিন একবার পড়ার পরে ফাইনাল পরীক্ষা ওইটা সম্পর্কে দেখতে পারবে। আশা করবো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকবে, কারণ ধৈর্যের পরীক্ষায় যে পাস করবে সেই হচ্ছে ভালো কিছু করতে পারবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষায়। আমরা বেসিক ইংলিশ থেকে শুরু করবো বলছিলাম। আমরা আগে বেসিক ইংলিশ পড়ে আমাদের ইংরেজি সম্পর্কে যে সমস্যাগুলো আছে, আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠবো, এবং আমরা একেবারে জিরো লেভেল থেকে শুরু করব, কারণ আমাদের বেসিকে যেন ঘাটতি না থাকে। এটা আমি গত ক্লাসে ভালো করে বুঝাইছিলাম। তো আমরা শুরু করব হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি সোজাভাবে বুঝাই, 1 মিনিট সময় লাগবে। স্পিচ বলতে বোঝায় হচ্ছে বাক্য। স্পিচ বলতে কি বোঝায়? বাক্য। অফ বলতে কি বোঝায়? অফ বলতে বোঝায় র অথবা এর। এখন এটা তাহলে কি হয়? এটা এটার সাথে আসবে, অর্থাৎ হচ্ছে বাক্যের। কি আসবে? বাক্যের। এখন হচ্ছে পার্টস। পার্টস বলতে কি বোঝায়? পার্টস বোঝো না? পার্টস বলতে বোঝায়, ধরো আমি একটা ফোন টিপতেছি, ফোন টিপতে টিপতে রাস্তার মধ্যে যাচ্ছি, ধরো আমার ফোন কম দামি ফোন, যাই হোক, ফোন টিপতে টিপতে রাস্তার মধ্যে হাঁটতেছি, টাচ করতে করতে, এই করতে করতে হঠাৎ একজনের সাথে ধাক্কা খাইলাম, কোন একটা মেয়ের সাথে। মেয়েদের সাথে বেশি ধাক্কা খাইছিল না, যাই হোক। তো ধাক্কা খাইলাম, ধাক্কা খাওয়ার পরে ফোনটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ফোন আর কাজ করতেছে না, টাচ কাজ করতেছে না, মাথা তো পুরো গরম। নিয়ে গেলাম মেকানিকের কাছে, যে ভাই ফোনটা ঠিক করে দেন। এবং মেকানিক কি বলবে যে ভাই ফোনটা আমি 50 টাকা দিচ্ছি, আপনার যে পুরনো ফোন এটা আমাকে দিয়ে দেন। তো 50 টাকা দিয়ে আমি ফোনটা বিক্রি করে দিব? ধর মিয়া কি বলেন, আলাদা কথা, কি নষ্ট হয়েছে সেটা দেখেন, ওটা ঠিক করে দিলে হবে, গরিব মানুষ ফোন কই পাবো? তো ভাই আপনার এই যে টাচ সেন্সর নষ্ট হয়ে গেছে, এটার জন্য 500 টাকা লাগবে। তো ও কিন্তু বলেনি যে পুরো ফোন নষ্ট হয়ে গেছে, ধাক্কা লেগে শুধু উপরে টাচ যে স্ক্রিনে এটা ওইটাতে সমস্যা হয়েছে, ব্যাটারি ঠিক আছে, বাকি পার্টস ঠিক আছে। তাহলে সমস্যা কিসে? সমস্যা হচ্ছে একটা অংশতে, পুরো বডিতে না, পুরো সম্পূর্ণ জায়গাতে না। যেমন ধরো আমাদের এটা পুরোটা কি, পুরোটা বডি, বডির মধ্যে বিভিন্ন অংশ আছে, পার্টস আছে। কি, এই হাত একটা পার্টস, ধরো চোখ একটা পার্টস, নাক একটা পার্টস, মুখ একটা পার্টস, তারপর মনে করো যে পা একটা পার্টস, এরকম কি আলাদা আলাদা অংশ, পুরোটা একটা বডি, এগুলো আলাদা আলাদা অংশ। তাহলে পার্টস মানে কি? পার্টস মানে অংশ। তাহলে কিসের অংশ হইতে হবে? সেটা হইতে হবে বাক্যের অংশ। এতটুকু বুঝলে? বাক্যের অংশ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো, আমি যদি একটা বাক্য লিখি, ধরো বাক্য কোনটা, শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত এটা একটা স্পিচ বা একটা বাক্য। তো আমি যদি এখন একটা বাক্য লিখি যে, ধরো আই অ্যাম বক্স, এটা একটা বাক্য লিখলাম। তো হচ্ছে, আচ্ছা বাদ দাও, আমরা ছোট থাকতে এই জিনিসটা বলতাম যে আই অ্যাম বস, তো বসটাকে আমরা বস না বলে বক্স বলতাম, যে আই অ্যাম বক্স। তো এটা ছোট থাকতে আমরা এরকম বলতাম কথাটা। তো দেখা যাচ্ছে আমি বললাম যে আই অ্যাম বস, বা এটা না বলে আমি বললাম যে আই হ্যাভ এ জিএফ, আমার একটা গার্লফ্রেন্ড আছে,
আমি মানে সিঙ্গেল না, আমি গার্লফ্রেন্ড আছে এটা আর কি বললাম, যে আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এখন এটার মধ্যে দেখো অংশ আছে না, এই পুরোটা কি, এই পুরোটা একটা হচ্ছে বাক্য। এই বাক্যের মধ্যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, সবগুলো এক একটা অংশ। কিন্তু তোমাকে যদি এই বাক্যের অংশ করতে হয় তাহলে এখানে একটা শর্ত মানতে হবে, ছোট্ট একটা শর্ত। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে বাক্যের অংশ হইতে গেলে সেটার একটা অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে তাকে কি করবো না, আমরা অংশ ধরবো না। যেমন এখানে দেখো, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, এখানে আই মানে কি? আই মানে আমি, হ্যাভ মানে আছে, তারপরে মনে করো এ মানে কি? এ মানে হচ্ছে একটি, আর জিএফ মানে তো জানো, জিএফ মানে হচ্ছে মেয়ে বান্ধবী। তো আমার একটা কি আছে? মেয়ে বান্ধবী আছে, আমার একটা কি আছে? মেয়ে বান্ধবী আছে। এখানে তুমি মনে করো প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা যে অংশ, এই অংশগুলোর একটা করে অর্থ আছে। অতএব এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ। আমাদের মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে অধিকাংশের মনে একটাই আশা আকাঙ্ক্ষা, একটাই, যে আমি বানায় বানায় ইংরেজি লিখবো, আমি বানায় বানায় প্যারাগ্রাফ লিখবো, লেটার লিখবো, ইমেইল লিখবো, অ্যাপ্লিকেশন লিখবো, যা যা আছে ডায়লগ সবকিছু আমি বানায় বানায় লিখবো ইংরেজিতে। কিভাবে লিখবো? এখন সোজা হিসাব, তুমি যদি পার্টস অফ স্পিচ জানো ভালোভাবে একটা বাক্য তৈরি করতে পারবে। কিভাবে? তুমি মনে করো যে তুমি এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার জানো, 26টা বর্ণ সম্পর্কে জানো। এখন এই বর্ণগুলো দিয়ে তুমি ওয়ার্ড তৈরি করতে পারবে। কি তৈরি করতে পারবে? ওয়ার্ড তৈরি করতে পারবে। যেমন আমরা যদি জানি এ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করলাম, এ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করলাম, অ্যাপল, এ ফর অ্যাপল, ওয়ার্ড তৈরি করলাম। এখন এই ওয়ার্ড গুলো কয়েকটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবে, কয়েকটা সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন তুমি যদি বলো যে অ্যাপল ইজ এ ফ্রুট, অ্যাপল একটা হচ্ছে ফল। এখন তুমি মনে করো যে এই যে এখানে তোমাকে বুঝতে হবে ভাই আমি অ্যাপলটা এখানে ইউজ করব নাকি এখানে ইউজ করব। এই যে ইজ দিলাম এটা কেন জরুরি? আমি যদি ইজ না দেই তাহলে কি একটা বাক্য হবে না? বা একটা বাক্য তৈরি করতে গেলে কোনটার পজিশন কোনটা হবে, কি কি জিনিস লাগবে, এইটা তোমাকে বুঝতে হবে। তার মানে একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা জানবে। তুমি যদি একটা বাক্য তৈরি করতে পারো তাহলে সেখানে 10 থেকে 12টা বাক্য তৈরি করলেই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। 7 থেকে 8টা বাক্য তৈরি করলে একটা ডায়লগ হয়ে যাবে। 4 থেকে 5টা বাক্য তৈরি করলে একটা সামারি হয়ে যাবে। তুমি যদি 15 থেকে 20টা বাক্য তৈরি করতে পারো একটা রচনা হয়ে যাবে। তো মানে খেলাটাই হচ্ছে বাক্য নিয়ে, তুমি বাক্য তৈরি করতে পারো সবকিছু তোমার হয়ে যাবে। আর বাক্য তৈরি করতে গেলে ভাই বাক্যর যে অংশ এগুলো সম্পর্কে জানতে হবে। নাউন কোথায় দিব, প্রোনাউন কোথায় দিব, অ্যাডজেক্টিভ কোথায় দিব, ভার্ব কোথায় দিব, অ্যাডভার্ব কোথায় দিব, প্রিপজিশন কোন জায়গায় ব্যবহার করব, কনজাংশন, ইন্টারজেকশন, এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোনটা কোথায় ব্যবহার করব, তাহলে করতে পারবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা, তো পার্টস অফ স্পিচ, পরের প্রশ্ন, পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? জায়গা আমার পড়ালেখা একটু আলাদা, একটু না অনেকটা আলাদা। তো হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার বলো? যারা যারা আসো ক্লাসে টুক করে বলো, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবে, এগুলো তো জানা জিনিস। এগুলো যদি না পারো তাহলে জীবনে কি করছো তুমি? যা একটু বেশি বলা হয়ে গেল। তো সবাই হচ্ছে যদি পারো তো বলে দিবে, আর যদি না পারো তো বলে দিবে ভাই আমি জানি না। যেটা জানো না এটা শেখার কোনো সমস্যা না, লজ্জা শরমের বিষয় না। পড়ালেখার প্রথম শর্ত হচ্ছে পড়ালেখা শিখতে হলে লজ্জা শরম ত্যাগ করতে হবে। অন্য অনেক জিনিস আছে যেগুলোতে লজ্জা শরম করা যায়, কিন্তু আমাদের ছেলেবেলে এমন আছে লজ্জা শরম ওগুলোতে বিক্রি করে খায়, পড়ালেখায় আসে লজ্জা শরম, প্রশ্ন করতে পারে না, মানে প্রশ্ন করতেই চায় না, ভিতর থেকে বেরিয়ে হয় না। তুমি যতবার জিজ্ঞেস করো ভাই বুঝতে পারছো, অনেকে আমার মতো অলস বলবেও না দিদি ভাই বুঝতে পারছি ইশারায়। ঠিক আছে, বুঝে গেছেন? তো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে ভাইয়া 8 প্রকার। এখন এই 8 প্রকারটা তুমি যদি আধুনিক গ্রামার অনুযায়ী ধরো, মানে মডার্ন গ্রামার, তো তুমি 7 প্রকার করতে পারবে, তখন তুমি ইন্টারজেকশন বাদ দিতে পারবে। আর যদি ধরো তুমি অন্য কোনো রাইটার ধরো, তো অনেকেই বলে হচ্ছে 11 প্রকার, মানে ভার্বের মধ্যে প্রকারভেদগুলো চেঞ্জ করে এরকম করে। তো হচ্ছে মূলত হচ্ছে 8 প্রকার, যেটা সবাই গ্রহণযোগ্য সেটা আমরা ধরবো। তাহলে মূলত কত প্রকার? মূলত হচ্ছে 8 প্রকার। 8 প্রকার কি কি? 8 প্রকার হচ্ছে নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, আর হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, জায়েদ খানের গান শুনছো তোমরা? এদের চ্যানেলে বলছিল মনের মাধুর্য মিশিয়ে আর কি, ওই টাইপের আমার লেখা।
মনের মাধুরী মিশিয়ে লিখি আর কি, কোনটা কোন দিকে যায় জানি না, তো খোলে খেলো। তো এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ডিশন, ইন্টারজেকশন। এই 8টা, এই 8টা যদি তুমি জানো ভাই ভালোভাবে A to Z তাহলে হবে। এভাবে না যে কোনো কিছু নামকে নাউন বলে বা কোনো কিছু করাকে ভার্ব বলে এইভাবে জানলে হবে না, তোমাকে ডিটেইলসে জানতে হবে নাউন কত প্রকার, কি কি এই সেই এগুলো জানতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমরা নাউন থেকে শুরু করব। আমাদের শুরু হচ্ছে নাউন। আজকে আমরা নাউন পড়বো, তারপরের দিন প্রোনাউন পড়বো, তারপরের দিন অ্যাডজেক্টিভ, তারপর তো বুঝতে পারতেছো কোনটা আসবে। তো হচ্ছে আমরা নাউন পড়বো আগে। তাহলে আমরা যদি নাউনে যাই, তো সবার আগে আমাদের প্রশ্ন হচ্ছে যে নাউন কাকে বলে? নাউন কাকে বলে? তো বলো তুমি নাউন কাকে বলে? তোমাদের থেকে আগে শুনি, তারপরে দেখি তোমরা কতটুকু জানো সেটা আগে দেখি, তারপরে আমি বলতেছি। বলো নাউন কাকে বলে? মুখস্থ বিদ্যা আমি জানি, এটাই কোনো কিছু নামকে নাউন বলে। দিস ইজ আমিনস পেন। এই কলমটা হচ্ছে আমিনের, এটা একটা বাক্য লিখলাম। এখন এই বাক্যের মধ্যে নাউন কোনটা বলো? এই বাক্যের মধ্যে নাউন কোনটা? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যারা যারা আমিন বলছো তাদেরকে শুধরাই দিই, তাদেরটা ভুল হয়েছে। কারণ তাদের চিন্তা ছিল কোনো কিছু নামকে নাউন বলে। এখানে খুব সোজা আমরা দেখতে পাচ্ছি যে আমিন হচ্ছে একজন ব্যক্তির নাম, অতএব এটা হচ্ছে নাউন। কিন্তু এখানে এটা নাউন না, এখানে এটা কি? এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ এটা জানতে হলে আমাদের আরো গভীরে যাইতে হবে। চলো গভীরে যাই। এই যে হ্যাশট্যাগ দিয়ে বড় করে খাতার মধ্যে নোট করে রাখবে। জানি খাতা কলম নিয়ে বসেনি পড়তে, কারণ ফ্রি ক্লাস, টাকা দিয়ে পড়লে তখন খাতা কলম নিয়ে পড়তে বসতে। আর মানে এটা তো ফ্রিতে, ফ্রিতে তো খাতা কলম নিয়ে পড়তে বসলে কেমন একটা মানিজ্যতের ব্যাপার। আর অনেকদিন পরে মানে ফোন নিয়ে পড়তে বসো, বাপ মাও বিশ্বাস করবে না যে ফোনে আবার পড়া যায়। বিষয়টা ওরকম না। তো দেখো নাউন, প্রোনাউন, এই দুইটা নাউন আর প্রোনাউন, আমরা পার্টস অফ স্পিচ একটু আগে পড়লাম না কত প্রকার? 8 প্রকার। মনে রাখো কিন্তু পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে নাউন আর প্রোনাউন এই দুইটা সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ইংরেজি অনেক সোজা ভাই, অনেক সোজা একটা জিনিস, কিন্তু ওইভাবে পড়তে হবে সোজা করে, তাহলে হবে। যেমন ধরো নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। কারণ নাউন মানে কি? তুমি একটাকে বলে কোনো কিছু নামকে নাউন বলে। এখানে নামকে ধরো আমি ধরলাম আমি একজন নাম বনি, বনি হচ্ছে একজন ব্যক্তির নাম। তো এটা যেহেতু নাম, অতএব এটা হচ্ছে নাউন। এখন আমি বললাম যে এটা সম্পর্কে যখন কোনো তথ্য দিবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন তুমি বনি সম্পর্কে তথ্য দাও, বনি সম্পর্কে তথ্য দাও, আমার সম্পর্কে তথ্য দাও। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসে, বলবো বনি ভাই অনেক হ্যান্ডসাম। কি বললে? আমার সম্পর্কে তথ্য দিলে যে বনি ভাই কি? বনি ভাই একটা অনেক হ্যান্ডসাম। তো এই যে আমার সম্পর্কে তথ্য দিলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তুমি বলতে পারো আমি মানে বনি ভাই অনেক স্মার্ট, তো বলতে পারো স্মার্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এটা শুনে আমার হেটার্স যারা আছে তারা আমাকে গালি দিবে, এই যে তুমি আমাকে গাল দিচ্ছ না, আমাকে যে গালি দিবে ওই গালিটাও অ্যাডজেক্টিভ। তুমি ধরো আমাকে কোনো গালি দিচ্ছ আমার নামে, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি যা বলবে আমার সম্পর্কে সেটাই হবে অ্যাডজেক্টিভ। কারণ আমি কি? আমি হচ্ছি নাউন। নাউন সম্পর্কে যা বলবে তাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে যখন কোনো তথ্য দিবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে কি? পেন, পেনটা হচ্ছে একটা বস্তুর নাম, এটা হচ্ছে নাউন। এটা যেহেতু নাউন, এখন নাউন সম্পর্কে বলতেছো কার পেন? কার পেন? আমিনের পেন। তাহলে নাউন সম্পর্কে যদি বলে তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ। অতএব সকল নাম যে নাউন হবে এটা বাধ্যতামূলক না। পয়েন্ট টু বি নোটেড। বুঝতে পারছো? তাহলে ভাই নাউন কাকে বলে? একটু বিস্তারিত যদি যাই তাহলে এভাবে জানবে যে কোনো ব্যক্তি, বস্তু, চিন্তা ভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। যে লাও সেই কুদু, এটা তো ওটা তো একই। কিন্তু কথা হচ্ছে তোমার মানে মনে করো যে মানুষ চাই কি একটু বিস্তারিত জানতে চায়, তুমি কতটুকু জানো? তুমি সরাসরি যদি বলে দাও কোনো কিছু নামকে নাউন বলে, ঠিক আছে ওকে। কিন্তু যখন তুমি বলবে কোনো ব্যক্তি, বস্তু, চিন্তা ভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি সবকিছু নামকে নাউন বলে, সাবাস, ভেরি গুড। এই যে তুমি মানে সবাই যেটা জানে সেটা থেকে ডিফারেন্টলি জানলে, ওই জিনিসটা আরো গভীর থেকে জানলে, বিস্তারিত ভাবে জানলে, এটাই হচ্ছে বেশি জানা। এখন একটু বড় হয়েছে, এখন যদি ক্লাস 3-4 বাচ্চাদের মতো তুমিও বলো কোনো কিছু নামকে নাম বলে, তাহলে তারা তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তুমি এখন একটু বড় হয়েছে, একটু বড় করে জানো। কারেন্ট চলে গেছিল, পরে হারকেন নিয়ে আসলাম। তো সাধারণত সাধারণত আবার হচ্ছে 5 প্রকার। তো তোমাকে যে যদি কেউ প্রশ্ন করে নাউন কত প্রকার, তুমি বলবে 2 প্রকার। যদি বলে সাধারণত কত প্রকার, তখন বলবে 5 প্রকার। যদি বলে গণনার দিক থেকে কত প্রকার, তাহলে বলবে 2 প্রকার। একই নাউনের অনেকগুলো রূপ, শুধু জানতে হবে, জানার কোনো শেষ নাই। দেখো, তো আমরা শুরু করব এই জায়গা থেকে, বোধগম্যতার দিক থেকে।
তাহলে নাউন হচ্ছে বোধগম্যতার দিক থেকে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন, কি কনক্রিট নাউন, আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট বলতে বোঝায় ইন্দ্রিয়বাচক। কি বোঝায়? ইন্দ্রিয়বাচক। ইন্দ্রিয় বলতে কি বোঝায়? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের শরীরের মধ্যে যে পাঁচটা ইন্দ্রিয় আছে, কি কি? চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক। এই যে পাঁচটা আমাদের ইন্দ্রিয়, এই পাঁচটার দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন। যেমন মনে করো গার্ল, মেয়ে। আমাদের দু চোখ, ছেলেদের দু চোখ শুধু মেয়েদের দিকে যায়। এই যে মনে করো গার্ল, এগুলো আমরা আমাদের দু চোখ দিয়ে দেখতে পারি। এই যে চোখ, চোখ হচ্ছে কি? পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে একটা। অতএব এইটা হচ্ছে কি? কনক্রিট নাউন। তুমি যদি বলো মিল্ক, দুধ, দুধ কি? আমরা খাই আর কি মুখ দিয়ে, তো বা দুধের যে স্বাদ ওটা আমরা জিহ্বা দিয়ে নিতে পারি, তাহলে জিহ্বা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে কনক্রিট নাউন। তুমি যদি বলো ফ্লাওয়ার, ফুল, এই যে ফুল, ফুলের যে সুঘ্রাণ সেটা আমরা নাক দিয়ে নিতে পারি বা ওটা চোখ দিয়েও দেখতে পারি। তাহলে যেহেতু আমার নাক হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা, অতএব এটা হচ্ছে কনক্রিট নাউন। তুমি যদি আবার বলো অন্য কিছু বলো, যেমন ধরো তুমি যদি বলো যে গান, গান তুমি কান দিয়ে শুনতে পারো, তো এই যে কান দিয়ে শোনা যায়, তো এটা হচ্ছে আবার কনক্রিট নাউন। তোমার যে পাঁচটা ইন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা দ্বারা যা কিছু হবে তা হচ্ছে কনক্রিট নাউন। এটার বাইরে, এটার বাইরে যেগুলো আছে, যেগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না, বা তোমার এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে বিবেক, মন, এগুলো দ্বারা যা কিছু হয় তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি মনে করো যে বাপ্পা রাজার মতো হলো, যে বাপ্পা রাজার মতো এরকম হচ্ছে যে দেখা যাচ্ছে যে নায়িকা অন্য কারোর সাথে চলে যাচ্ছে, বাপ্পারাজ মনে করে ছাকা খাইছে। বাপ্পারাজ এখন নায়িকাকে বুঝাইতে পারে না যে বাপ্পারাজ নায়িকাকে কত ভালোবাসে। বাপ্পারাজ নায়িকাকে বলছে তোমাকে যে আমি কত ভালোবাসি প্রিয়া, এটা যদি তোমাকে বুঝাইতে পারতাম। তো এখন এই যে মনে করো যে বাপ্পারাজ কত ভালোবাসে এটা বুঝাইতে পারে না, কেন? কারণ ভালোবাসা দেখানো মানে দেখানো যায় না। তোমার কাছে টাকা আছে, তুমি দেখাইতে পারো যে আমার কাছে এত কোটি কোটি টাকা আছে, কিন্তু তোমার কাছে কত ভালোবাসা জমানো আছে এটা তুমি দেখাইতে পারবে না। তুমি মনে করো চিরকুমার আজীবন সিঙ্গেল, তুমি দেখাইতে পারবে কোনো মেয়েকে যে তুমি চিরকুমার সিঙ্গেল? দেখানো সম্ভব না, ভালোবাসা দেখানো সম্ভব না। তাহলে এই যে ভালোবাসা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি মনে করো যে আজকে অনেক কষ্টে আছো, তুমি স্ট্যাটাস দিছো ফেসবুকে যে অনেক কষ্টে আছি, বা স্ট্যাটাস দিলে মানবতা আজ কোথায়, এটা তুমি স্ট্যাটাস দিলে তোমার বন্ধুরা বলবো ঠিক হয়ে যাবে এরকম জিনিস। কিন্তু তোমার বন্ধু কিন্তু এটা মানে অনুভূতিটা, এই অনুভূতিটা পাচ্ছে না যে তুমি আসলে কতটা কষ্টে আছো। তুমি কাউকে এটা বুঝাইতে পারতেছো না যে তুমি কত বড় ছেঁকা খাইছো, এটা কাউকে বুঝাইতে পারবে না, কষ্টটা কাউকে দেখাইতে পারবে না। তুমি আনন্দে আছো, তোমার আনন্দ কাউকে দেখাইতে পারবে? তুমি হয়তো শেয়ার করতে পারো, ট্রিট দিতে পারো, আনন্দে তো মানে ফ্রেন্ডদেরকে ট্রিট দিলে, কিন্তু ফ্রেন্ডদেরকে দেখাইতে পারবে তুমি আজকে কতটা আনন্দিত? দেখানো সম্ভব না। এই যে যেই জিনিসগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না, মন, বিবেক, এগুলো দ্বারা যা হয় তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে নাউন বোধগম্যতার দিক থেকে দুই প্রকার। কি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা হয়, চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক দ্বারা যা হয় তা হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় যেটা, বা মন বা বিবেক, এগুলো দ্বারা যা হয়, যেগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনটা হচ্ছে আবার চার প্রকার। কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমাদের কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, এই চারটা। এখন বিষয়টা হচ্ছে এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে নাউন সাধারণত পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার কোনগুলো? এই পাঁচ প্রকার হচ্ছে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। তখন আবার কনক্রিট নাউনটা আসবে না। তাহলে বুঝতে পারছো? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, এই হচ্ছে সাধারণত নাউন পাঁচ প্রকার। এখন আমরা এগুলোর বিস্তারিত জানবো যে কোনটা কি। প্রথমে জানি প্রপার সম্পর্কে। প্রথমে কি জানবো? প্রপার সম্পর্কে। প্রপার বলতে কি বোঝায়? প্রপার বলতে বোঝায় হচ্ছে নির্দিষ্ট। আর নাউন মানে তো জানো নাম, তো নির্দিষ্ট করে যখন কোনো নাম বুঝাবে সেটা হবে প্রপার নাউন। কি বললাম? নির্দিষ্ট করে যখন কোনো নাম বুঝাবে তখন সেটা হবে প্রপার নাউন। আর আরো একটা জিনিস প্রপার নাউনের ক্ষেত্রে মনে রাখবে, যেটা বাকিগুলোর ক্ষেত্রে নাই, এটা একটা ইউনিক জিনিস। কিভাবে মনে রাখবে? যে প্রপার নাউনের যে ফার্স্ট লেটার মানে প্রথম যে বর্ণ, ওই বর্ণটা হবে বড় হাতের। কি হবে? ক্যাপিটাল লেটারে হবে, বড় হাতের হবে।
যেমন আমরা যদি বলি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন বলো এই বাক্যের মধ্যে প্রপার নাউন কোনটা বলো। আচ্ছা তোমরা যারা কমেন্ট করছো অনেকে ঢাকা বলছো, অনেকে ঢাকা বলছো, দেখো এখানে হয়তো তোমরা আরো একটা জিনিস দেখতে পারোনি, সেটা হচ্ছে এখানে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। একটা সেন্টেন্সের মধ্যে একাধিক প্রপার নাউন বসতে পারে, এখানে ঢাকা প্রপার নাউন, বাংলাদেশও প্রপার নাউন, দুইটাই প্রপার নাউন। এখন বুঝবে কিভাবে যেটা প্রপার নাউন। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম বা রাজধানীর নাম এবং এর প্রথম অক্ষর বড় হাতের। বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশের নাম এবং এর প্রথম অক্ষর বড় হাতের। তাহলে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের সেটা হচ্ছে প্রপার নাউন। বুঝা গেছে? এটা বনি হইতে পারে, ঢাকা হইতে পারে, বাংলাদেশ যদি বলি বনি, বনি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পারছো? কমন, কমন বলতে কি বোঝায়? কমন বলতে আমরা যদি বলি যে কমন, সাধারণ বাংলা ভাষা, কমন বলতে কি বোঝায়? কমন বলতে বোঝায় সাধারণ। কি বোঝায়? কমন বলতে বোঝায় সাধারণ। যখন সাধারণ কোনো কিছু বোঝাবে তখন সেটা হবে কমন নাউন। যেমন আমরা যদি বলি যে বনি, একটু আগে বললাম বনি, বনিটা কি? বনি হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট একটা নাম যার প্রথম অক্ষর বড় হাতের। কিন্তু আমরা যদি বলি বয়, বয় মানে ছেলে, যে কোনো ছেলে হতে পারে, দুনিয়ার যে কোনো রঙের, যে কোনো দেশের, যে কোনো কালারের, যে কোনো সাইজের, যে কোনো বয়সের, যে কোনো ছেলে হতে পারে, এটা সাধারণ। আমরা যখন বলবো যে পেন, তো এই যে পেন, এই পেন যে কোনো কালারের, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো সাইজের, যে কোনো প্রাইসের, যে কোনো প্লেসের, যে কোনো কোম্পানির হইতে পারে, এটা সাধারণ। এটা হচ্ছে কি কমন। কিন্তু আমি যখন বলবো যে ভাই আমার কলমটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানির, তো এই যে ম্যাটাডোর কোম্পানি, এটা নির্দিষ্ট একটা কোম্পানির নাম যার প্রথম অক্ষর বড় হাতে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন আর পেন হচ্ছে কমন নাউন। আমরা যদি বলি চেয়ার, কি বললাম? চেয়ার। তো চেয়ার যেটা, এই চেয়ারটা যে কোনো ডিজাইনের, যে কোনো সাইজের, যে কোনো দোকানের, যে কোনো কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো হইতে পারে, এটা সাধারণ, এটা হচ্ছে কমন। আমি যখন বলবো যে ভাই আমার চেয়ারটা হইতে হবে আরএফএল কোম্পানির, এই যে একটা নির্দিষ্ট কোম্পানির নাম এবং এর প্রথম অক্ষর বড় হাতের, এটা হচ্ছে কি তাহলে প্রপার নাউন। আবার দেখো ম্যাটেরিয়াল নাউন, তাহলে ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল বলতে বোঝায় হচ্ছে, আচ্ছা আগে বলো প্রপার আর কমন বুঝতে পারছো? আচ্ছা আমরা যদি আরো একটা দুটো উদাহরণ দিই, যেমন ধরো কাউ, কাউ বলতে কি বোঝায়? কাউ বলতে বোঝায় হচ্ছে গাভী। এখন এই যে গরু, এখন গরুটা ভাই তুমি যে কোনো রঙের, যে কোনো জায়গার, যে কোনো সাইজের, যে কোনো গরু পাইতে পারো। কিন্তু বিষয়টা হচ্ছে যখন তুমি বলবে যে অস্ট্রেলিয়ান গাভী, এই যে অস্ট্রেলিয়ান জাতের গাভী, তখন এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে প্রপার, প্রথম অক্ষর বড় হাতের। বুঝতে পারছো? এখন বলো প্রপার আর কমন কি বুঝতে পারছো? ক্লিয়ার? বলো। আমার ক্লাস করে কেউ যদি না বোঝে তাহলে আমার মনে হয় না দুনিয়ার অন্য কোনো ক্লাস করে বুঝে, যদি বা এটা বলা ঠিক না, কারণ হচ্ছে একটা টিচারকে যে সবাই ভালো লাগবে, একটা ভাইয়াকে যে সবাই ভালো লাগবে, একজনের কথা যে সবাই বুঝতে পারবে এমনটা না। তবে আমি একেবারে জিরো থেকে পড়ানো শুরু করছি এবং জিরোর মধ্যে যেগুলো পড়াই সেগুলো জিরো থেকেই পড়াই, যাতে করে গ্রাম অঞ্চলের যে একেবারে মানে সব থেকে খারাপ স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার, সেও যেন আমার পড়া বুঝতে পারে। আর যারা টপার ভালো তারা তো বুঝবেই। আমরা প্রপার আর কমন বুঝলাম, আমি আরো বুঝাবো, সমস্যা নেই। একজন বলছে নাকি বুঝতে পারেনি এখনো। আচ্ছা, তো এই যে কমন বলতে সাধারণ। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল জিনিস তিনটা, একটা হচ্ছে তরল, যেগুলা তরল বুঝে, তরল বুঝে, তরল হচ্ছে যেমন ধরো পানি, পানি আছে কি, পানি হচ্ছে তরল, দুধ, দুধ হচ্ছে তরল, কলমের কালি তরল, তেল তরল, পনির তরল। তাহলে যেগুলো হচ্ছে তরল সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন মনে করো ওয়াটার, মিল্ক, তারপর হচ্ছে ইঙ্ক, অয়েল, এই যে চিজ, যেগুলো হচ্ছে তরল জিনিস, তরল গুলো হচ্ছে ম্যাটেরিয়াল। আবার হচ্ছে যেগুলো গুড়া গুড়া টাইপের, যেগুলো সাধারণত গুণা যায় না, গুড়া গুড়া, কি কি? যেমন মনে করো চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ধুলা, বাঁধি, চিনি, লবণ, আরো যেগুলো আছে মানে গুড়া গুড়া টাইপের যে জিনিসগুলো সাধারণত গুণা যায় না, সেই জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উপাদান, উপাদানবাচক। আচ্ছা একটু আগে আমরা ধরো পেন, পেন লিখলাম, পেনটা কি সাধারণ, যে কোনো কোম্পানি, যে কোনো ডিজাইনে, যে কোনো প্রাইসে, যে কোনো জায়গার, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, এটা হচ্ছে সাধারণ। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করা হবে যে এই পেনটা তুমি কি দিয়ে বানাইছো, এটা তো একটা উপাদান দিয়ে বানাইছি, তাই না? এটার যে উপাদান, যেমন ধরো প্লাস্টিক দিয়ে বানাইছি, তো এই প্লাস্টিকটা হচ্ছে ভাই ম্যাটেরিয়াল, এটার উপাদান এটা। আমরা যদি বলি যে তোমার মনে করো যে একটু আগে বললাম যে চেয়ার, এখন চেয়ার মনে করো যে তুমি স্টিলের বানাইছো, স্টিলের চেয়ার,
তাহলে কি হবে, এটার উপাদান হচ্ছে এটা। তুমি মনে করো যে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে, এই যে তোমার সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, তো 14 ফেব্রুয়ারি তোমার গার্লফ্রেন্ড বলছে আমাকে একটা রিং দিতে হবে। কি দিবে? একটা রিং দিবে। তো ভাই রিংটা এখন যে কোনো দোকান থেকে নিতে পারো, যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, যে কোনো সাইজের নিতে পারো, যে কোনো ডিজাইনের নিতে পারো, এটা হচ্ছে কমন। কিন্তু এখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে আবদার করছে যে আমি দিলে আমাকে ডায়মন্ডের রিং দিতে হবে, তাছাড়া আমি নিব না। এখন মনে করো যে এই রিং, এটার উপাদান কি? এটার উপাদান হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডটা হচ্ছে ভাই ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? মূল উপাদান যেটা। তুমি যদি বলো যে ভাই আমি হচ্ছে পেপার, এই পেপারটা কি দিয়ে বানাইছে? এই যে কার্ড দিয়ে বানাইছে, এই কার্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল বুঝতে পারছো? আরেকবার বলি, ম্যাটেরিয়াল হচ্ছে তিনটা। একটা হচ্ছে তরল, যেগুলো তরল, একটা হচ্ছে গুঁড়া গুঁড়া যেগুলো সাধারণত গুণা যায় না, আরেকটা হচ্ছে উপাদান, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো? এবার হচ্ছে কালেকটিভ। কালেকটিভ হচ্ছে সমষ্টি। কালেকটিভ বলতে কি বোঝায়? সমষ্টি বোঝায়। সাধারণত যেগুলো সমষ্টি, যেমন সাধারণত কি কমন নাউনের সমষ্টিটা হচ্ছে এই যে কালেকটিভ নাউন। যেমন ধরো একজন ছেলে, বয় মানে কি একজন ছেলে, এটা কমন নাউন। কিন্তু অনেকগুলা বয় মিলে একটা কমিটি তৈরি করলো। কমিটি বলতে কি? কমিটি মানে একজনের দ্বারা, অনেকের সমষ্টি। তাহলে কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন। ধরো একটা জায়গায় অনেকগুলো লোক জমায়েত হয়েছে বা জড়ো হয়েছে, ওইটাকে তখন কি বলবে? ভিড় হয়েছে। যখন একটা লোক থাকবে ওটাকে আমি ভিড় বলতে পারি না। যখন অনেকগুলো লোক এক জায়গায় জড়ো হবে তখন সেটাকে বলবো যে ভিড় হয়ে গেছে এই জায়গায়। তো এই যে ক্রাউড, ভিড়, ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে কমন নাউন, সরি কালেকটিভ নাউন। যখন তুমি বলবে যে কাউ, কাউ মানে কি? গরু বা গাভী, এটা কি? এই কাউটা হচ্ছে তোমার সাধারণ কমন নাউন। কিন্তু যখন তুমি বলবে যে ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল। একটা গরু দ্বারা তো গরুর পাল হয় না, অনেকগুলো গরুর দ্বারা গরুর পাল হয়। তো ক্যাটেলটা হচ্ছে কি? তখন এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। এর পাশাপাশি আমরা যেগুলো ব্যবহার করি সাধারণত, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে বুঝতে পারছো কালেকটিভ নাউন কোনগুলা? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হলো সমষ্টি। এই যে এগুলো হচ্ছে সাধারণত সমষ্টি। তাহলে আমরা যদি শুরু থেকে বলি, তো প্রপার হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। কমন হচ্ছে সাধারণ, কালেকটিভ হচ্ছে তরল গুলা গুলা যেগুলো গুণা যায় না, উপাদান বাচক যেগুলা, আর কালেকটিভ হচ্ছে সমষ্টি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণ বাচক যেগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না। এই হচ্ছে মোটামুটি আমাদের বোধগম্যতার দিক থেকে। তাহলে আমরা এতক্ষণ যে পড়লাম নাউন বোধগম্যতার দিক থেকে দুই প্রকার। বোধগম্যতার দিক থেকে কি কি? কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। সাধারণত 5 প্রকার। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। এই যে বোধগম্যতার দিক থেকে দুই প্রকার, আর হচ্ছে সাধারণত 5 প্রকার, এই দুইটা হলো। এখন আমরা শিখবো কাউন্টেবল, আনকাউন্টেবল, গণনার দিক থেকে। আগে বলো এটা কি বুঝতে পারছো? গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার। নাউন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। তো যে নাউনটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না আনকাউন্টেবল। এক্ষেত্রে মনে রাখবে পৃথিবীর যতগুলো পড়ালেখার সাবজেক্টের নাম আছে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। কি বললাম? পড়ার বিষয়ের নাম, এগুলো খাতায় নোট করে নিও পরবর্তীতে। পড়ার বিষয়ের নাম সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। যতগুলো পৃথিবীতে ভাষার নাম আছে সবগুলো আনকাউন্টেবল। যতগুলো দেশের নাম আছে সবগুলো আনকাউন্টেবল। যতগুলা খেলার নাম আছে সবগুলো আনকাউন্টেবল। যতগুলো বায়বীয় পদার্থ আছে সবগুলো আনকাউন্টেবল। তো এই সবগুলো হচ্ছে মূলত আনকাউন্টেবল। বোঝা গেছে? তো এই হচ্ছে মূলত কাউন্টেবল আনকাউন্টেবল প্রাথমিক ধারণা, যে কোনো কিছু গণনা করা কাউন্টেবল বলে, আর হচ্ছে মানে সরি, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। বিস্তারিত জানতে হলে আরো অনেক বেশি পড়তে হবে, তবে আপাতত তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এতটুকুই জরুরি আর কি। আমরা ইংরেজি ক্লাস মোটামুটি 2 দিন হলো আমাদের করা। আজকে ক্লাস আমাদের যতটুকু শিখলাম আমরা, এটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এর পরের ধাপ থেকে শিখবো, প্রোনাউন থেকে। তবে আগামী ক্লাস হয়তো বা ইংরেজি ফার্স্ট পেপারের উপরে নিব, কারণ ফার্স্ট পেপারও তোমাদের পড়া জরুরি। আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে চলবে। সপ্তাহে একদিন আমরা ফার্স্ট পেপারে ক্লাস করব, একদিন সেকেন্ড পেপারে ক্লাস করব। যদি এর বেশি ক্লাস করতে চাও তাহলে সম্ভব না। আর এর বেশি করতে হলে তোমাকে ইংরেজি পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু যে পেইড কোর্স, সেটা কোর্স ফি হচ্ছে 3570 টাকা। এর মধ্যে হচ্ছে তোমাদের ইংরেজি বই পাবে, আমার লেখা যে বইগুলো এগুলো কুরিয়ারের মাধ্যমে পাবে, পাশাপাশি হচ্ছে গিফট পাবে, হুডি টুডি এগুলো পাবে। তো এটা হচ্ছে কোর্স ফি ইংরেজি সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য। তো কেউ যদি এই কোর্সে ভর্তি হইতে চাও তাহলে তোমরা আমার আইডির লিংক ক্যাপশনে দেওয়া আছে, আমার আইডিতে তোমরা মেসেজ দিবে, আমি তোমাদের বলে দেবো ভর্তি পদ্ধতিটা কি। ভর্তি পদ্ধতি খুব সোজা।
ক্লাসও খুব একটা বেশি হয়নি, আমাদের ক্লাস রিসেন্টলি শুরু হয়েছে, নতুন ব্যাচ। তো তোমরা চাইলে পেইড কোর্সে শুরু করতে পারো। তো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই আমাদের পেজগুলো ফলো করে রাখো, এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওটার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস করার জন্য ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম।